আচ্ছা, আমাদের টোটাল জব হচ্ছে 4টা, তাই না? তার মধ্যে জব 1 হচ্ছে আমাদের একটা ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করতে হয়, আর জব 2 হচ্ছে একটা আহ, কি বলে এটাকে স্প্রেডশিট ফাইল, মানে স্প্রেডশিট তৈরি করতে হয়। তৃতীয়ত হচ্ছে আমাদের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হয়। চতুর্থ হচ্ছে আমাদের একটি ইন্টারনেটের কাজ করতে হয়। ইন্টারনেট কাজের মধ্যে অনেক কাজ আছে, তার মধ্যে কমন যে দুইটা কাজ সেটা হচ্ছে একটা জুম মিটিং ক্রিয়েট করা, আর একটা হচ্ছে গুগল ফর্ম তৈরি করা। ঠিক আছে, তার মধ্যে আমরা জুম মিটিং আগে দেখেছি, আবারও দেখব। তবে আজকে আমরা দেখবো হচ্ছে গুগল ফর্ম কি, বা গুগল ফর্ম কিভাবে তৈরি করতে পারে। সেই গুগল ফর্ম তৈরি করার জন্য, অথবা গুগল ফর্ম কি আসলে সেটাও আমাদের বুঝতে হবে। ঠিক আছে, বা গুগল ফর্ম আমরা কেন বা তৈরি করব। গুগল ফর্ম মানে একটা কি সার্ভে। ঠিক আছে, আর সার্ভে তো জানি আমরা কোনো কিছু তথ্য জানা বা তথ্য নেওয়া, সেটা হচ্ছে কি সার্ভে, তাই না? তাহলে গুগল ফর্ম হচ্ছে একটা অনলাইন ভিত্তিক সেবা, যার মাধ্যমে কি করতে পারি, অনলাইনের মাধ্যমে দূরবর্তী কারো কাছ থেকে আমি তার সম্পর্কিত বা তার আধার সম্পর্কিত আমি তথ্য নিতে পারি। বুঝতে পারছি? যেমন আমি এখন মিজানকে যদি বলি, মিজানের বাড়িতে চলে গেছে, যে তুমি এই রিলেটেড কতগুলো তথ্য আমাকে ইমিডিয়েট দাও, তখন ওরা আমাকে এখন বলে দিতে হবে যে তুমি তোমার নাম বলো, তোমার পিতার নাম বলো, তাই না? এখন তারে আমি যে একটা লিঙ্ক শেয়ার করে বলি, এই লিঙ্কে যা যা আছে এটা তুমি পূরণ করে দাও। ঠিক আছে, তাহলে কোনটা সহজ হবে বলেন তো আমার জন্য, ওর কাছ থেকে তথ্য নেওয়া? তাহলে আমি যদি ওরে বলি যে নাম, তোমার নাম কি, তার কাছে আমি 17টা ডাটা জানতে চাই, প্রথম বলবো তার নাম কি, আমি ওরে এটা প্রশ্ন করছি, উত্তর দিতে আমি খাতায় নোট করছি। এভাবে তাকে 17বার প্রশ্ন করতে হবে, 17বার আমাকে উত্তর নিতে হবে। এমন হইতে পারে 17টা প্রশ্ন তো তার জানা না থাকতে পারে। ঠিক আছে, সে আবার বিভিন্ন কাছ থেকে জানে বা বিভিন্ন বিষয় খুঁজে তারপর দিতে হতে পারে। তাহলে সাথে সাথে তো আমার তথ্য পাওয়া যাবে না, যাবে না। বা পরেও যদি পাই, তাহলে তাকে বারবার ফোন দিতে হবে, বারবার জানতে হবে। সেও একসময় ভুলে যাবে, স্যার আপনি না কোন সূত্রটা বলেছেন আমাকে তথ্য দিতে। কিন্তু আমি যদি আবার একটা লিঙ্ক দিই, সেই লিঙ্কের মধ্যে যদি ডিটেলস লেখা থাকে যে 17টা ডাটা, যে তুমি এই ডাটাগুলোর উত্তর দিবা, তখন সে যখনই এই লিঙ্কে যাবে তখনই কিন্তু এই ডাটাগুলো দেখতে পারবে। তখন সে পূরণ করতে পারবে না, তার মনে থাকবে। সে তো দেখলেই মনে যাবে, তাতে মুখস্থ করার কিছু নাই, তাই না? এটি হচ্ছে আমাদের অনলাইন ভিত্তিক কি সেবা। অর্থাৎ সে অনলাইনের মাধ্যমে সে এটা দেখে যা যা বলবে সেই ফিল্ড গুলো পূরণ করে দেবে। এই কাজগুলো আমরা করে থাকি। যেমন মনে করো আমরা যদি চাকরির আবেদন করি, একটা ফর্ম থাকে, থাকে না? সেই ফর্মটা কিন্তু আমরা পূরণ করি, তখন সেটা সাবমিট করলে অটোমেটিকলি সেখানে আমাদের জায়গায় জায়গায় ডাটাগুলো বসে যায়। সেম এখানেও। ঠিক আছে, এরকম একটা গুগল ফর্ম আমরা তৈরি করব, সিম্পল একটা গুগল ফর্ম। ঠিক আছে, অত আমরা অ্যাডভান্সে যাব না। ঠিক আছে, যেটা হলে আমরা তৈরি করে আমরা যে কোনো কাছ থেকে তথ্য নিতে পারি, তথ্য দিতে পারবো। ঠিক আছে, আমাদের কোনো স্টুডেন্ট থাকলে তাদেরকে, তাদের কাছ থেকে আমরা পরীক্ষা নিতে পারবো। ঠিক আছে, মনে করেন আমার 20 জন স্টুডেন্ট আছে, এখন আপনাদের যদি বলি তোমরা এই ডাটাগুলো আমাকে দাও, তো আপনারা যদি খাতায় লিখে দেন, আমার সেটা আবার নোট করতে হবে না। ঠিক আছে, আর আপনারা যদি একটা লিঙ্ক দিয়ে বলি, লিঙ্কে যা যা আছে সেগুলো দেন, তখন কি হবে, ওই ডাটাগুলা আপনার খাতায় লিখতে হলো না, আপনি ওইখানে পূরণ করে দিলেন, সে আমার কাছে কিন্তু অটোমেটিকলি একটা এক্সেল ফাইল কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তখন আমার কিন্তু ওই ডাটাগুলা আর আমাকে লিখতে হবে না, শুধু সর্টিং করলেই হবে যাবে। ঠিক আছে, তাহলে এরকম বিভিন্ন ধরনের কুইজ পরীক্ষা নিতে পারি, জরিপ করতে পারি, ওয়ার্কশপ বা পরীক্ষা নিতে পারি। ঠিক আছে, এবং এটা কি করে গুগল ড্রাইভে অটোমেটিক সেভ হয়ে যায়, কন্ট্রোল এস দিলে যে সেভ হবে তা নয়। ঠিক আছে, আপনি যাই আপডেট করবেন তাই সেভ, যা কাটবেন তাই সেভ, যা ইনপুট অ্যাড করবেন তাই সেভ, অটোমেটিকলি সেভ। আপনি একটা অক্ষর লিখছেন, অটোমেটিক সেভ, একটা অক্ষর কেটে দিচ্ছেন, অটোমেটিক সেভ। বুঝতে পারছি? তাহলে এটা করার জন্য আমাদের কি কি করতে হবে, আমাদের প্রথমে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যেই কোনো ব্রাউজার, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মানে যা যা আছে ব্রাউজার রিলেটেড। ঠিক আছে, যেইটা পছন্দ সেটাই। তারপর কি করতে হবে, হ্যাঁ আমাদের গুগল অ্যাকাউন্ট কি করতে হবে, সাইন ইন করতে হবে। সবারই গুগল অ্যাকাউন্ট থাকে, তাই না? তারপর কি করতে হবে,
আমি এখান থেকে বলি আর ধাপে ধাপে যাই, তাহলে ব্রাউজার, তাহলে আমি মনে করি এই আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম, ঠিক আছে। আপনাদের তো অনেকের সাইন ইন থাকবে না, থাকবে না, আমার যেমন এটা 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 এগুলো সাইন ইন করা। সাপোজ এটা মনে করেন সাইন ইন করা না, তাহলে তো আপনার এমন আসবে, আসার পরে এই যে একটা মানুষের মতো আইকন দেখা যায়, এখানে গেলেই আপনি কি করতে পারবেন, সাইন ইন করতে পারবেন, তাই না। এই যে সাইন ইন টু ক্রোম, এটাতে দিলে আপনি কয়েকটা অপশন পাবেন, একটা হচ্ছে ইমেল আর ফোন, মানে আপনার করা আছে, এখানে দিবেন, পাসওয়ার্ড দিবেন, হয়ে যাবে। আর যদি নতুন করে ক্রিয়েট করতেছেন, ক্রিয়েট। তো এগুলো পারার কথা সিম্পলি, তাই না। তাহলে আমার অলরেডি কিন্তু ক্রিয়েট করাই আছে, তাই না। সাপোজ মনে করেন আমার একটা ক্রিয়েট করাই আছে, তাহলে তো এখানে আমারটা দেখাবে, তাই না। তাহলে আপনারা কি করবেন, লগ ইন করে নিতে, মানে সাইন ইন করে নিতে হবে, বুঝতে পারছি। সাইন ইন করার পরে তাহলে আমার ধাপ কয়টা গেল, একটা গেল, একটা গেল, দুইটা গেল। বলছি কি, ফোল্ডার, ফোল্ডার কোথায় ক্রিয়েট করব, আমার যে গুগল ড্রাইভ আছে সেখানে। গুগল ড্রাইভ তো চিনি নাকি, গুগল ড্রাইভ চিনি না, তাহলে এখানে আমাকে গুগল ড্রাইভ খুঁজে বের করতে হবে। হুম, সমস্যা নেই, এখন শিখবেন, ঠিক আছে। আচ্ছা, গুগল ড্রাইভ আমরা দুই ভাবে আনতে পারি। একটা হচ্ছে এইখানে যদি আমরা গুগল অ্যাপস যে আইকনটা আছে সেখানে যদি যাই, তাহলে এখানে অনেকগুলা কি আছে, আইকন আছে। সেই আইকনের মধ্যে দেখবেন একটু উপরে নিচে গেলেই দেখবেন কি ড্রাইভ লেখাটা আছে, ঠিক আছে, যেটাকে আমরা ক্লাউড স্টোরেজ বলে জানি, ঠিক আছে, গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, তাই না। অথবা এখানে যদি আমরা সার্চ করি যে গুগল ড্রাইভ, তাহলে কিন্তু গুগল ড্রাইভ চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, ফ্রি 15 জিবি। তাহলে আমাকে তো এখানে সার্চ করার দরকার নাই, যেহেতু আমাকে এখানে কি আছে, গুগল ড্রাইভ আছে, তাই না। তো সার্চ করে বেশি কাজ করার দরকার আছে না। তাহলে আমরা গুগল ড্রাইভে যাব, যাওয়ার পরে কি বলছিলাম, ধাপ কি ছিল, গুগল ড্রাইভে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করব, ঠিক আছে। এই যে দেখেন, আমরা যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজ করলে ফোল্ডার ক্রিয়েট করতাম, তাই না। আগে একটা ফোল্ডার ক্রিয়েট কেন করতাম, যেন ওয়ার্ডের কাজটা ওয়ার্ডের ফোল্ডারে রাখি, তাই না। তাহলে স্পেসিফিক কাজ স্পেসিফিক জায়গায় রাখার জন্য আমরা ফোল্ডার ক্রিয়েট করি, ঠিক আছে। ফোল্ডার ক্রিয়েট করলে না করলে কি হবে, সব কাজের সাথে মিশে যায়, তাই না। এই জন্য ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা আগে যেভাবে ক্রিয়েট করছি সেভাবে রাইট বাটন ক্লিক করলে নিউ থাকতো না, এইখানেও দেখেন লেফট টপে কি আছে, নিউ আছে। নিউতে একটা ক্লিক করলে দেখবেন এখানে অনেক কিছু লেখা আছে, নিউ ফোল্ডার, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, গুগল ডক্স, মানে কি গুগল ডক্স কি ওয়ার্ডের রিলেটেড কাজ, তাই না। গুগল শিট কি এক্সেল এর, স্লাইড মানে কি পাওয়ার পয়েন্ট, গুগল ফর্ম আমরা তৈরি করবো, কিন্তু এখানে করলে কি হবে, সবকিছুর সাথে মিশে যাবে। এর জন্য সবার আগে কি করবো আমরা, ফোল্ডার। তো এই ফোল্ডারের নামটা আপনাদের এখানে দেওয়া থাকবে, মানে এই জায়গায় দেওয়া থাকবে, ঠিক আছে। অথবা দেওয়া নাও থাকতে পারে, যদি দেওয়া থাকে তাহলে ভালো, আর যদি দেওয়া না থাকে তাহলে কি করবেন, লিখবেন কি অ্যাসেসমেন্ট, কি লিখবেন, অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট হলে অ্যাসেসমেন্ট, রিঅ্যাসেসমেন্ট হলে রিঅ্যাসেসমেন্ট, ঠিক আছে। এবং এনএসজে লিখে দিতে পারেন, কারণ আমাদের আপনাদের সার্টিফাইড কি করবে, এনএসজে। তো ফোল্ডারের নাম দিতে পারি কি এনএসজে অ্যাসেসমেন্ট। তাহলে আমি নেই, একটা ফোল্ডারের নাম দেই, এই নাম আছে কিনা আমি জানি না, এনএস ডি এ হাইফেন দিলাম কি অ্যাসেসমেন্ট, ঠিক আছে। দেওয়ার পরে আমরা কি করব, ক্রিয়েট দেব। ক্রিয়েট দেওয়ার সাথে সাথে কিন্তু এটা এই নামে যদি না থাকে তাহলে এটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এটা ক্রিয়েট হয়ে গেছে, কোথায় আছে, এই যে এনএসডি অ্যাসেসমেন্ট, ওরে মা এনে অনেকগুলা, আমার আগে তৈরি করা ছিল, নতুন কোনটা তৈরি হয়েছে, এই যে এটা, সরি চেঞ্জ হয় না, কারণ এন হাইফেন দেওয়া না, হাইফেন দেওয়া না, এটা কেটে দিই, এটা রেখে লাভ নেই এখন আপাতত। হ্যাঁ, কোথায় না এনএসডি অ্যাসেসমেন্ট কোথায় গেল আমাদের, এই যে, এই যে ফোল্ডারে যাওয়ার পরে এখন কাজ হচ্ছে কি ফাইল, যদি আমরা আমাদের যে আগে কাজ করছি তার সাথে আমরা তুলনা করি, প্রথমে ফোল্ডার নিয়েছিলাম পরে ফাইল নিয়েছিলাম, এখন ফাইলের নামটা কি আমাদের, না এখন কোন ফাইল নিয়ে কাজ করবো বলেন তো, এখানে কি ওয়ার্ডের কাজ করতেছি, গুগল ফর্ম। তাহলে আমরা কি করবো, নিউতে যাব, নিউতে গিয়ে গুগল ডক্স নিব, তাই না, না গুগল ফর্ম নিব, গুড। এখন গুগল ফর্মে দেন এখানে এরো চিহ্ন আছে দেখছেন,
এরতে ক্লিক করে ব্ল্যাঙ্ক ফর্ম, ব্ল্যাঙ্ক কুইজ, ফর্ম, টেমপ্লেট, এই জিনিসগুলো আছে। কুইজ নিলে যে কুইজ রিলেটেড নিতে পারেন, ঠিক আছে। আর টেমপ্লেট তো বুঝেনি, অটোমেটিক কিছু টেমপ্লেট দেওয়া থাকে, ডিফল্ট টেমপ্লেট, ঠিক আছে। তো আমরা তো এই টেমপ্লেট নিব না, নিজের মতো করে কাস্টম করব, তাই না? তাহলে কি নিব? ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্ক এখানে এর উত্তর দিলেও ব্ল্যাঙ্ক আসবে, সরাসরি এখানে একটা ক্লিক করলে ব্ল্যাঙ্ক চলে আসবে, ঠিক আছে। এই যে এইরকম ইন্টারফেস আসবে, বুঝতে পারছি? আচ্ছা, এরকম আসার পরে এখন আমার কাজ কি? গুগল ফর্ম ক্রিয়েট করলাম, ব্ল্যাঙ্ক, তাই না? ফিল্ড ক্রিয়েট, দেন ইউআরএল শেয়ার, এই জিনিসগুলো আমাদের তৈরি করতে হবে, ঠিক আছে। নতুন নতুন ফিল্ড তৈরি করতে হবে, তারপর ওই ইউআরএলটা আমাদের শেয়ার করতে হবে। তাহলে কি কি ফিল্ড তৈরি করব সেটা কিন্তু আমাদের স্পেসিফিকেশনে বলা থাকবে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু রীতিমতো আপডেট হয়, ঠিক আছে। সো এটার বাইরেও আমি কতগুলো ফিল্ড দেখায় দিব, এটা কিন্তু মনে রাখতে হবে কি কি ফিল্ড দেখাইছি, কেমনে করে, ঠিক আছে। একদম সিম্পল কাজ গুগল ফর্ম তৈরি করা, ঠিক আছে। তাহলে প্রথমে দেখেন এখানে কি বলছে, যে ফর্ম টাইটেল, একটা টাইটেল দিতে হবে। কি দিতে হবে? অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন লেভেল 3, এটা কোথায় লিখতে হবে? টাইটেলে, ঠিক আছে। তাহলে টাইটেল কোনটা দেখি, এই যে এটা হচ্ছে কি আমাদের টাইটেল। সাপোজ মনে করেন এটা হচ্ছে আমার টাইটেল, লেখা হয়েছে। আচ্ছা, আজান দিন। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? এখানে একটা টাইটেল দিতে হবে। সো টাইটেলটা আমাদের কি ছিল এখানে? অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন লেভেল 3, এরকম কিছু একটা থাকবে। তাহলে আমি এখান থেকে কপি করে নিই, নিয়ে এখানে বসিয়ে দিই। তাহলে এটা হচ্ছে কি আমাদের টাইটেল, ঠিক আছে। একটা বিষয় খেয়াল করি, এখানে যে টাইটেল, এখানে দেখেন ইউ আনটাইটেল ফর্ম একটা লেখা আছে, দেখছেন? এটা হচ্ছে ফাইলের নাম, এটা কি? এখন এখানে যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু এখানে টাইটেলে যা লেখে এটা চলে আসে, অর্থাৎ এখানের সাথে একটা লিঙ্ক আপ করা। অর্থাৎ টাইটেল কোনটা দেয়? টাইটেল আসলে মেইন জিনিসটা দেয়, তাই না? তাহলে তারা এরকম ভাবে লিঙ্ক করে দিচ্ছে, আপনি এখানে যা দিবেন তা অটোমেটিকলি যেন নিয়ে নেয়, বুঝতে পারছেন? অর্থাৎ এখানে প্রথমে আনটাইটেল লেখা থাকবে, এখানে কিছু লেখার পরে এখানে ক্লিক করলে এখানে যে জিনিসটা এখানে চলে আসে। তো আপনার যদি মনে হয় এই জিনিসটাই আমার ফাইলের নাম হইতে পারে, তাহলে রাখতে পারেন। আর যদি মনে হয় না, তাহলে আপনার যখন এভাবে কেটে সিলেক্ট থাকা অবস্থায় অন্য কিছু লিখে দিবেন। আবার মনে করেন এখানে লিখছি মানে এখানে চেঞ্জ হয়ে যাবে তা নয়, বুঝতে পারছি? এটা হচ্ছে অটোমেটিক চলে আসে, তারপর যদি মনে হয় চেঞ্জ করে দিবেন তাহলে চেঞ্জ। কিন্তু আমার মনে হয় না চেঞ্জ করার দরকার আছে, এটা ফাইলের নাম দিতেই পারি না? ফাইলের নাম কিন্তু চেঞ্জ করে দিবেন, ঠিক আছে, বুঝতে পারছি। এখন পরে বলছি সাব টাইটেল। আসলে গুগল ফর্মে সাব টাইটেল লেখার জন্য কোনো জায়গা নেই, ঠিক আছে। ডিসক্রিপশন লেখার জায়গা আছে। আর আপনারা চাইলে এটা সিলেক্ট করে এটাকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন বা এটার সাথে আরেকটা লিঙ্ক তৈরি করা, এই জিনিসগুলো আপনি এখান থেকে করতে পারেন, বুঝতে পারছি। এবং আপনি চাইলে যে যে ফরম্যাট করছেন রিমুভ করে দিতে পারেন। ক্লিয়ার বিষয়টা? আসে এখন। তাহলে আমাদের সাবটাইটেলের যেহেতু ফিল্ড নাই, তাহলে আমরা কি করব? ডিসক্রিপশনের মধ্যে আমরা সাবটাইটেল লিখবো এবং ডিসক্রিপশন লিখবো। তাহলে ডিসক্রিপশনের মধ্যে যে সাবটাইটেল আমি মনে করব সেটাকে বোল্ড করে দিব, তাহলে এটাকে সাবটাইটেল মনে হবে। আর ডিসক্রিপশনটাকে কোনো বোল্ড করব না, বুঝতে পারছি। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? সাবটাইটেল ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ এনএসডি এর একটা ফুল ফর্ম দেওয়া আছে, তাই না? তাহলে আমরা এখান থেকে, আমার কাছে লেখা আছে যেহেতু আমি কপি করে নিই, কপি করলাম। কপি করে কি করব? এখানে পেস্ট করে দেব, বা আপনারা লিখে দিবেন। লিখার পরে এটাকে ধরে জাস্ট কি করে দেব? বোল্ড করে দেব। তাহলে এটা বোল্ড দেখলে বুঝতে পারবো এটা একটা সাবটাইটেল, এবং একটা ইন্টার দেব। ইন্টার দিয়ে নিচে আমি কি করে দেব? আমার যে ডেসক্রিপশন লেখা আছে সেটা লিখে দেব। ডেসক্রিপশনে কি আছে? দিস ইজ অনলি ইউজ ফর অ্যাসেসমেন্ট পারপোজ অফ শো দি কম্পিটেন্সি রিলেটেড টু কম্পিউটার অপারেশন অকুপেশন অফ আইসিটি সেক্টর। তাহলে এই জিনিসটাই লিখতে হবে। সাপোজ আমি এখানে কিছু লেখা আছে, এটাকে ডিসক্রিপশন মনে করে লিখে দিই। আপনারা ওই লেখাটাই লিখবেন কিন্তু, ঠিক আছে। তো আমি মনে করি আমার লেখাটা এইটাই, তাহলে ইন্টার দেওয়ার পরে আমি জাস্ট এটা লিখে দেবো। তাহলে দেখেন এখানে যেহেতু বোল্ড করা, তাহলে বুঝতেই পারতেছি এই ডিসক্রিপশনের এটা হচ্ছে কি একটা টাইটেল। যেহেতু অলরেডি টাইটেল দিচ্ছে তাহলে বুঝাই যাচ্ছে এটা একটা সাব টাইটেল। বুঝা গেছে ব্যাপারটা? ওকে। এখন আসি, দেখেন আমাদের মূল ফিল্ড। ফিল্ড মানে এখানে হচ্ছে এক একটা প্রশ্ন, ঠিক আছে। এখন দেখেন এখানে কি বলছে,
আমি যদি কাউকে প্রশ্ন না করি তাহলে আমি কোনো কিছু জানতে পারবো? তাহলে গুগল ফর্ম মানে হচ্ছে প্রশ্ন করা। ঠিক আছে? আমি যদি হাবিবকে জিজ্ঞেস করি তোমার নাম কি বা তোমার পিতার নাম কি, সে বলবে। নইলে তার কোনো দরকার আছে অযথা আমাকে বলার? দরকার নাই। তাহলে মনে করেন আমি কারো কাছ থেকে তথ্য নিব, এই জন্য মনে করেন এখানে একটা এমন ভাবে তৈরি করছি যেন মোটামুটি একটা গুগল ফর্ম তৈরি করলে আপনার যেন অন্য আদার্স কোন একটা ফিল্ড তৈরি করতে পারেন। ঠিক আছে? তাহলে প্রথমে দিছে এখানে বলছে সেকশন 2, দুইটা সেকশন তৈরি করতে হবে। তাহলে সেকশন মানে হচ্ছে কি, যদি আমি ওই যে ওয়ার্ডের কাজের মতো বলি, এক একটা পেজ। ঠিক আছে? তাহলে সেকশন 2 মানে কি দুইটা পেজে হইতে হবে। বুঝতে পারছি? একটা পেজে লিখার পরে আরেকটা পেজে যাওয়া যাবে, একটা পেজ লিখা না হলে আরেকটা পেজে লিখা যাবে না। এটা হচ্ছে সেকশন। ঠিক আছে? পেজ মানে বুঝলে বুঝে এক পেজে না লিখলে আরেক পেজে যাওয়া যায়, কিন্তু সেকশনে যখন আমরা কাজ করছিলাম তখন কিন্তু কি হয়েছিল, এক সেকশনের সাথে আরেক সেকশনের একটা সম্পর্ক ছিল, তাই না? তো এখানে এখানে সেকশন মানে হচ্ছে 2 মানে দুটো পেজের কথা আমরা চিন্তা করতে পারি, আর হচ্ছে একটা করার পরে আরেকটাতে যাওয়া যাবে, নাহলে যাওয়া যাবে না। বুঝতে পারছি? তাহলে করব কিভাবে? প্রথম সেকশন ফিল্ড, প্রথম সেকশন কি কি ফিল্ড থাকবে? নেম। আপনি যাকে জিজ্ঞেস করবেন ম্যান্ডেটরি মানে হচ্ছে তাকে পূরণ অবশ্যই করতে হবে। ঠিক আছে? তাহলে প্রশ্নটা কি? নাম জানা। আর যেটা যে পূরণ করতে আসবে তার অবশ্যই নামটা পূরণ করতেই হবে, এটাকে বলা হয় ম্যান্ডেটরি। বুঝা গেছে? তাহলে আমাদের একটা ফিল্ড তৈরি করতে হবে। অটোমেটিকলি একটা ফিল্ড কোশ্চেন দেওয়া থাকে, মানে ডিফল্ট ভাবে। আপনি চাইলে এখানে একটা ক্লিক করলে এটাকে লিখতে পারবেন। তাহলে আমি লিখলাম কি নেম। বুঝতে পারছি? নেম লেখার পরে এই নেমটা এখন দেখেন এটার আন্ডারে কত করে ক্যাটাগরি আছে, এই পাশে ডান পাশে এর উপরে যদি ক্লিক করি, নেমটা এটা শর্ট আনসার কিনা, প্যারাগ্রাফ মানে কি 2 3 4 লাইন, তাই না? আর শর্ট আনসার মানে কি শর্ট, 1 লাইন বা 1 লাইনের চেয়ে কম, তাই না? তাহলে একটা নাম কি হইতে পারে, প্যারাগ্রাফ কি হইতে পারে না। মাল্টিপল চয়েস মানে কি ক্যাটাগরি থাকে, হ্যাঁ, লিস্টের মতো, চেক বক্স, ড্রপ ডাউন, এগুলো প্রতিটাই লিস্ট। লিস্ট না, কিন্তু লিস্টের একটা ধরন আছে। এটা চেক বক্স হবে কিনা, মানে টিক দেওয়ার মতো হবে কিনা, বৃত্ত ভট করার মতো হবে কিনা, ড্রপ ডাউন এরো এরো দেওয়া থাকবে কিনা। ঠিক আছে? প্রতিটাই লিস্ট, বাট হচ্ছে কি ধরন হচ্ছে চেঞ্জ। ঠিক আছে? তাহলে এটা কি নামের মধ্যে পড়তে পারে? আমি কি জানি এর নাম কি, নির্দিষ্ট নাম জানি যে এর একটা ড্রপ লিস্টে ফালায় রাখবো, লিখে রাখবো যে 5 জনের না ওই 5 জন থেকে তোমার একজন নাম হবে? না। তাহলে এটা শর্ট আনসার, তাই না? তাহলে শর্ট আনসার সবসময় ম্যানুয়ালি ডিফল্ট ভাবে থাকে, না থাকলে আপনি চেঞ্জ করে দেবেন। তাহলে নেম ফিল্ডটা লিখলাম। তাহলে এই যে শর্ট আনসার টেক্সট, এখানে হচ্ছে যখন আমরা প্রিভিউ দেখবো, দেখেন সাপোজ প্রিভিউ দেখি, এই যে প্রিভিউ, এই যে দেখেন নেম লিখলাম, এখানে হচ্ছে এখন আমি লিখলেই সাবমিট করতে পারবো। ঠিক আছে? এখন আগে নিজেরটা নিজে সাবমিট করা যেত, এখন নিজেরটা নিজে সাবমিট করা যায় না। ঠিক আছে? কারণ নিজেরটা নিজে সাবমিট করলে কি হয়, নিজের ডাটা এখানে চলে আসে, তো আমার ডাটা তো আমি জানি। ঠিক আছে? এই জন্য এই আপডেট দিয়ে এটা বন্ধ করে রাখছে। তবে আপনি কিভাবে চেক করবেন সেটা আমি দেখাই দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রিভিউটা দেখতে পাচ্ছেন? এই যে প্রিভিউ কিন্তু এরকম ছিল না, চলে আসছে। তাহলে আমরা আবার আগের জায়গায় চলে যাই। তাহলে এটা তৈরি হয়ে গেল। এখন বলছি ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি মানে কি একটা স্টার চিহ্ন ওঠে, ওঠে না? এখন ম্যান্ডেটরি মানে কি রিকোয়ার্ড। হ্যাঁ, এই রিকোয়ার্ডটা যদি আমি দিয়ে দেই তখন এটা ম্যান্ডেটরি হয়ে যায়। এই যে দেখেন সেভিং হয়ে সেভ হয়ে গেছে। ঠিক আছে? এটা আমার এখন পূরণ করতে হবে, যদি পূরণ না করি তাহলে সে কিন্তু সাবমিট হবে না। বুঝতে পারছি? তাহলে ম্যান্ডেটরি মানে হচ্ছে কি রিকোয়ার্ডটা অন করে দেওয়া। ক্লিয়ার বিষয়টা? যদি আরো কোনো অপশন থাকে বা আরো কোনো প্রশ্ন অথবা আরো কোনো যদি ভ্যালিডেশন আমাকে তৈরি করতে হয় বা বলতে হয় তাহলে আমরা 3 ডট থেকে করব। তাহলে এখানে তো আর কোনো কিছু নাই, আছে? না। এখন হচ্ছে আমাদের আরো ফিল্ড তৈরি করতে হবে। কি কি ফিল্ড তৈরি করতে হবে দেখি। এই ফার্স্ট সেকশন ফিল্ডে আমাদের ইমেল তৈরি করতে হবে। ঠিক আছে? সো আমরা ইমেল তৈরি করব না, ইমেল তৈরি আরো দুই একটা পরে করব, আমরা আরো আদার্স কিছু কাজ করি যেন কোনো চেঞ্জ করে দিলে আমরা পারি। এখন মনে করেন আমরা এখানে নেমের পর একটা ফাদার্স নেম এড করতে চাই, তখন কি করব? করতে হবে। এখন কোশ্চেন তো আর কি এড করতে, এখানে কয়টা কোশ্চেন ছিল? একটা কোশ্চেন, সেটা তো আমি কমপ্লিট করে ফেললাম, আর কোনো কোশ্চেন আছে? না। এখন কোশ্চেন ক্রিয়েট করার জন্য দেখবেন এই পাশে একটা প্লাস চিহ্ন আছে, দেখছেন? এই প্লাস একটা ক্লিক করলে একটা কোশ্চেন চলে আসবে। সেই কোশ্চেনে যদি আমি লিখে দিই ফাদার্স নেম, লিখতে পারি কিনা বলেন?
ঠিক আছে, এই যে দেখেন এখানে মাল্টিপল চয়েস দেওয়া, এটা কি করব, শর্ট কোশ্চেন। এবং এটাকে যদি আমি রিকোয়েস্ট করে দেই তাহলে কিন্তু অবশ্যই তার সেটা পূরণ করতে হবে, বুঝতে পারছি? তাহলে মাদার্স নেম লেখার জন্য আবার সেম একটা আনবো, আনার পরে মাদার্স নেম লিখে রিকোয়েস্ট দিয়ে দেবো। তাহলে লেখার দরকার আছে না। তাহলে এরকম আপনি যে কোনো কোশ্চেন কাউকে জিজ্ঞেস করতে চাইলে কোশ্চেনটা লিখতে পারেন। আপনি যদি বলেন তোমার সম্পর্কে 5টা লাইন আমাকে লিখে দাও, তাহলে এখানে যে প্রশ্নটা আপনি বাংলায় লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, লিখে যেহেতু 5টা লাইন তার মানে এটা একটা কিন্তু শর্ট কোশ্চেন না, প্যারাগ্রাফ হবে। বুঝতে পারছি? ওকে, তাহলে এবার ইমেলে আসি। ইমেলের ক্ষেত্রে বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। যে যে জিনিসগুলো ফিল করে তার মধ্যে হচ্ছে ইমেল, মোবাইল নাম্বার, ড্রপ ডাউন গুলা, এই জিনিসগুলা বেশিরভাগ কি করে, চেক করে এগুলো ঠিকঠাক হয়েছে কিনা। ঠিক আছে, তো এগুলো একটু ভালো করে দেখেন। ইমেল বলছে ম্যান্ডেটরি ফিল্ড, ম্যান্ডেটরি ফিল্ড তো আমরা জানি কিভাবে করতে হয়। তাহলে আগে একটা ইমেলের ফিল্ড বানাই, তারপর বলবো ইমেলে কি কি বলতে পারে না বলতে পারে। ঠিক আছে, ইমেল। এখন ইমেলের কোশ্চেন কি হবে এখানে, শর্ট আনসার। ইমেলটা তো বড় না, বড় না। এখন ইমেল যে লিখবো এখানে শর্ট আনসার, শর্ট আনসার মানে হচ্ছে কি, ইমেল না, সংখ্যা হইতে পারে, যে কোনো একটা টেক্সট হইতে পারে না। কিন্তু আমি লিখে দিলাম ইমেল, এখন সেই যদি আমাকে একটা সংখ্যা লিখে দেয়, আমি বুঝবো সাবমিট হয়ে গেলে? বুঝবো না। এই জন্য আমাকে এখানে বলে দিতে হবে তোমাকে এরকম ফরম্যাটের একটা ইমেল দিতে হবে, এটা হলে সে সাবমিট হবে, না হলে হবে না। আমি যদি এখানে ইমেল লিখলাম কিন্তু আমি লিখে দিলাম 1 2 3, 1 2 3 লিখলে নিবে না, এখন যেহেতু শর্ট আনসার আছে নিবে। আর ইমেল আমরা জানি একটা শর্ট আনসার। তাহলে এখন করণীয় কি, আর ম্যান্ডেটরি তো লাগবেই। তাহলে কি কি করলাম, ইমেল লিখলাম, ম্যান্ডেটরি করলাম, বাকি আছে কি, ইমেলটার জন্য ইমেলই হয়, তাই না? এখন ইমেলটার জন্য ইমেলে হয় সেটা কি করে বুঝাবো? হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমরা কিসের মাধ্যমে করি, এক্সেল একটা কাজ করে আসছিলাম, মনে আছে? ভ্যালিডেশন। ভ্যালিডেশন মানে কি, শর্ত দেওয়া। ঠিক আছে, তো ওই কাজটা এখানে করবো, ওই কাজটা এখানে করার জন্য আবার আমার ফর্মুলা ফাংশন লাগবে না। ঠিক আছে, এখানে করাই আছে, জাস্ট আপনাকে কাজটা করতে হবে। একটু আগে বলছিলাম এক্সট্রা আর কিছু অ্যাড করতে হলে কোথায় যাব আমরা, থ্রি ডটে। থ্রি ডট মানে মোর অপশন। ঠিক আছে, এখানে যাওয়ার পরে এখানে দেখতে পারবো রেসপন্স ভ্যালিডেশন, অর্থাৎ এখানে আপনি কোনো কিছু রেসপন্স ভ্যালিডেশন করবেন কিনা, মানে ভ্যালিডেশন আপনি রেসপন্স করবেন কিনা। তাহলে আমার ভ্যালিডেশন অবশ্যই দরকার আছে, দরকার আছে না? তাহলে ভ্যালিডেশনে যখন ক্লিক করব তখন নিচে দেখবেন কতগুলা একটা রো ইনেবল হয়ে যাবে। দেখেন এখানে লেখা আছে নাম্বার। নাম্বার মানে হচ্ছে কি আপনি শুধু এখানে নাম্বার লিখতে পারবেন, বুঝতে পারছি? তাহলে ইমেল তো আমার নাম্বার না, নাম্বার না। তাহলে এরতে ক্লিক করে টেক্সট, তাহলে ইমেল একটা টেক্সট না? তাহলে ইমেল শুধু কি টেক্সটই থাকে, ইমেলে কোনো সংখ্যা হইতে পারে না? পারে। তারপর হচ্ছে লেন্থ, রেগুলার এক্সপ্রেশন, এগুলো আমার দরকার নাই এখন আপাতত। তাহলে আমি সাপোজ এখানে নাম্বার, নাম্বার দিলে এখানে কি হয় দেখেন তো, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু। আসলে ইমেলের মধ্যে কি এগুলো আসে, লেটার দেন, গ্রেটার দেন, এটাতে ছোট না বড় আসে না। তাহলে আমরা এই নাম্বারটা স্কিপ করতে পারি না। তারপর দিলাম টেক্সট, টেক্সট দেওয়ার পরে এখানে এরোতে যদি ক্লিক করি, দেখেন এখানে দেওয়া আছে কন্টেন্টস, ডাজ নট কন্টেন, ইমেল, ইউআরএল। তাহলে এই টেক্সট দিলে আমাদের কি আসে, এখানে ইমেল আসে। আর এটা হচ্ছে কি কাস্টম ইরর টেক্সট, মানে কি আপনি ভুল দিলে আপনাকে একটা মেসেজ দিবে, এই মেসেজ যে কাস্টম ইরর টেক্সট, আপনি যা এখানে দিচ্ছেন সেটা কি কাস্টম করুন। এখন আপনি যদি মনে করেন আমি এই লেখাটা রাখতে চাই না, আমি নিজের মতো করে একটা মেসেজ দিতে চাই, যে আপনি বললেন হেই তুই ভুল মেসেজ দিছিস কি লিগা, তো ভুল ইমেল দিছিস কি লিগা, আপনি চাইলে এমনও লিখে দিতে পারেন। তাই ভয় পাইছেন? আচ্ছা, যাই হোক, অর্থাৎ নিজের মতো করে আপনি লিখে দিলে এটা আসবে, আর না হলে এখানে ডিফল্ট ভাবে দেখতেছেন লেখা আছে কি কাস্টম ইরর টেক্সট, সেই জিনিসটা দেখাবে সে ভুল দিলে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে রাইট দি কারেক্ট ইমেল, তাই না? এরকম কোনো কিছু একটা লিখে দিতে পারি। ঠিক আছে, অথবা লিখতে পারি কারেক্ট দি ইমেল। আমি লিখি, আপনাদের যেটা ইচ্ছা সেটা লিখেন। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এখানে যদি এখন যদি আমি এটাকে
এই যে দেখেন, এটা যদি আমি এখানে প্রিভিউ দেখি, প্রিভিউতে এখানে দিলে হয়ে যায়, কিন্তু আমার তো অলরেডি এখানে করাই আছে, তাই না? একটা ট্যাবে আছে। এখানে যদি যাই এবং এটা যদি একটু রিলোড দেই, তাহলে কিন্তু এখানে কিন্তু চলে আসছে। এই যে দেখেন ফাদার্স নেম, এই যে দেখেন স্টার চিহ্ন চলে আসছে, দেখছেন? এবং ইমেলটা চলে আসছে। এখন আমি এখানে দেই, দেখেন একটু খেয়াল করে দেখেন, এগুলো শর্ট আনসার মানে যা লিখি তাই নিবে, তাই না? এইখানে যা লিখে তাই নিয়ে দেখেন কারেক্ট ইমেল লেখা, দেখছেন? নিচ্ছে সে? না, কিন্তু আমি যদি এখানে লিখি আর ওকে একটা ইমেল দিই, যে কোনো একটা দিলাম @, অর্থাৎ ডোমেনটা ঠিক থাকলে হলো, তাই না? .com। এখন দেখেন তো কোনো এরর দিচ্ছে না। এখন জিমেলের জায়গায় যদি আমি ইয়ে দিই, এই কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে, এখানেও একটা জিনিস আছে, ঠিক আছে না? ঠিক আছে তো? তারপর এখানে যদি আমি লিখি এখন 45, তাহলে কি হয়েছে? এটাও কিন্তু নিয়ে নিচ্ছে। আমরা জানি কি @এর পরে কোনো কিছু একটা লিখে .com দিলে কি হয়ে যায়, এটা একটা জিমেল আইডি হয়ে যায়, তাই না? যেমন আমরা কিন্তু নিজের মতো করে এখন জিমেলের পরে যে ডোমেইনটা কিন্তু কাস্টমাইজ করা যায় @এর পরে, করা যায় না? এই প্রথমটা কিন্তু ইউজার নেম, @এর পরে কি থাকে? ডোমেন নেম, ঠিক আছে? মানে .com রেখে কিন্তু আগেরটা কিন্তু কাস্টম করা যায়। অনেকে কিন্তু এরকম কাস্টম করে প্রতিষ্ঠানের নামে, ঠিক আছে? হুম, হ্যাঁ, যেটা কাস্টম করে সেটা পেজ, ঠিক আছে? যেমন .bd.com এরকম অনেক থাকে, মেলে দেখবেন অনেক মেলে এরকম আছে, আছে না? যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মানে এরকম যে কোনো ধরনের @এর পরে এরকম ডোমেন বানায় যাই দেয় সব কিন্তু ইমেল নিয়ে নিবে, কিন্তু পরীক্ষা কিন্তু এটা আসবে না। এখানে আরেকটা ভ্যালিডেশন হবে, শুধু ইমেল হলেই হবে না, ওরা যে নির্দিষ্ট ডোমেন দিবে সেই ডোমেনের হতে হবে, অন্য ডোমেন দিলে সেটা চলবে না, ঠিক আছে? তাহলে আমি এখানে কি দেখলাম? কি বলে, গুগল.com তো নাকি, তারপর ইয়াহু.com, আদার্স আরো .com দিলেও কি হয়ে যায়, মেলটা নিয়ে নিচ্ছে। কিন্তু তাদের কথা হচ্ছে ইয়াহু.com দিলে নিবে না, শুধু গুগল.com দিলেই মেলটা নিবে। তাহলে ভ্যালিডেশন আরেকটা হ্যাড হয়ে গেল না? আবার বলতে পারে না, গুগলও হবে না, জিমেলও হবে না, @nsda.com হইতে হবে। তাহলে কি হবে? এটা একটা ভ্যালিডেশন, তার মানে আরেকটা শর্ত জুড়ে দিছে। তা অলরেডি আমাদের কয়টা শর্ত পূরণ করছে এখানে? দুইটা, একটা ম্যান্ডেটরি করলাম, আরেকটা হচ্ছে ইমেল হলে ইমেল হবে, যে কোনো ইমেল হবে। কিন্তু আবার নির্দিষ্ট ইমেল করার জন্য আরেকটা ভ্যালিডেশন করতে হবে, সেটা কি সেটা আমরা এখানে বলে দিই। সেটা হচ্ছে আমি একটু আগেই বললাম যে আমরা ডোমেনটা কিন্তু কাস্টম করতে পারি। তাহলে ডোমেনটা যদি আমরা একটা কন্টেন্ট ধরি যে নিজের মতো করে কাস্টম করতে হবে, তখন কি করবো? যে ইমেলের জায়গায় এখানে কি দিব বলেন তো? কন্টেন্ট, ঠিক আছে? এটা ইমেলই, বাট এখানে আমি কি করলাম, একটা কন্টেন্ট অ্যাড করে দিলাম। এখন আমি যদি বলি এরকম .com, হ্যাঁ, অর্থাৎ ইমেল মানে হচ্ছে কি এর পরে একটা ডোমেন থাকে, তাহলে আমি এখানে কাস্টম করে দিলাম, বুঝতে পারছেন? এরকম কাস্টম করে দিতে হলে কি করতে হবে? কন্টেন্ট সিলেক্ট করতে হবে, প্রথমে টেক্সট পরে কি কন্টেন্ট। এখন যদি আমি লিখে দিই উঠে না, @rokib.com নাকি, আমার নামই দিয়ে শুরু করি, ঠিক আছে? সেভ কিন্তু হয়ে গেছে। এখন প্রিভিউতে যাই, এখন এবং একটা রিলোড দিই। এখন আমি এখানে যদি লিখি আগের মতোই @gmail.com, উপরে একটা ক্লিক করে নিচে, না, এখন আমি যদি লিখি @rokib.com, আর কোন এরর আছে? না। এরকম নির্দিষ্ট যদি ইমেল দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনাকে কন্টেন্টস দিয়ে করতে হবে, আর যদি না হয় তাহলে কি হবে? ইমেল সিলেক্ট, বুঝা গেছে? তাহলে অনেক সময় এখানে রকিব.com থাকে না, থাকবে হচ্ছে nsj.com, ঠিক আছে? কি থাকবে? nsj.com, বুঝা গেছে ব্যাপারটা? ওকে। তাহলে ইমেল নিয়ে আর কোনো কারো ঝামেলা আছে? এটা কিন্তু পরীক্ষা দিয়ে আপনারা সহজ একটা কাজ, এটাও ভুল করেন। তাহলে প্রথমে আমাদের কাজ কি? ইমেলে কোশ্চেন লেখা, শর্ট আনসারই থাকবে, রিকোয়েস্ট করে দেব। তারপর সি ডটে গিয়ে ভ্যালিডেশনে যাব, ভ্যালিডেশনে গিয়ে প্রথমে টেক্সট সিলেক্ট করব। কি সিলেক্ট করব? টেক্সট।
তারপর এরপরে আরেকটা এরো আসবে, সেখানে আমরা কি সিলেক্ট করব? কন্টেন্ট। নির্দিষ্ট করার জন্য কন্টেন্ট, আর নির্দিষ্ট না থাকলে ইমেলের জন্য ইমেল সিলেক্ট করব। ব্যাপারটা বোঝা গেছে? ওকে। তারপর বলছে এই ফার্স্ট প্রথম সেকশনে থাকবে মোবাইল নাম্বার। তাহলে মোবাইল নাম্বারের নামে আরেকটা কি করব আমরা? কোশ্চেন এড করব। কোশ্চেন এড করার জন্য কোথায় যাব? প্লাস আইকন। আসলে এটা দেখাইলে আমার 2 মিনিটে লাগতো না, কিন্তু আপনাদের বিশ্লেষণ করে দেখাইতে গিয়ে আমাকে অনেক সময় লাগতেছে। ঠিক আছে? তাহলে হবে কি এখানে মোবাইল নাম্বার। আপনি চাইলে মোবাইল নাম্বার নিতে পারেন, আইডি নাম্বার, এনআইডি নাম্বার নিতে পারেন। ঘুরে ঘুরে কিন্তু কোশ্চেন কিন্তু একই, সেমই। ঠিক আছে? তো পরীক্ষা যদি এই ফিল্ডগুলো চেঞ্জ হয়, পারবেন না? আমি তো ধারণা দিয়ে যাচ্ছি। বিশেষ করে এই ফিল্ডগুলোই থাকে, তারপর যদি বাইরে কিছু আসে পারবো তো ইনশাল্লাহ। ওকে। তাহলে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার কি থাকে? শর্ট আনসার না মাল্টিপল চয়েস? শর্ট আনসার, কারণ এটা সর্বোচ্চ 12 ডিজিট, 11 ডিজিট, তাই না? এরকম থাকে। এখন তাহলে মোবাইল নাম্বার দিলাম, শর্ট আনসার দিলাম, কিন্তু শর্ট আনসার দিলে তো এখানে টেক্সটও দিতে পারি। টেক্সট কি হবে মোবাইল নাম্বারে? হবে না। তাহলে কি করতে হবে? ভ্যালিডেশন করতে হবে। আগে রিকোয়েস্ট করে দেয়, যেহেতু এটা রিকোয়েস্টের কথা বলছে, তাহলে ভ্যালিডেশন করতে হলে কোথায় যেতে হবে? 3 ডট, এই যে রেসপন্স ভ্যালিডেশন। এখন বলেন তো এখানে নাম্বার দিব না টেক্সট দিব? নাম্বার। এখন বলেন তো এখানে গ্রেটার দেন ডিফল্ট ভাবে আছে, নাম্বার কি আমি কি বলতে পারি যে এটা থেকে এটা তুলনা হবে, এটা ছোট না বড়? নাম্বার ক্ষেত্রে কি এটা হয়? না, শুধু নাম্বার নাম্বার হবে, তাই না? তাহলে এখান থেকে আমি কি দিতে পারি বলেন তো? ইজ নাম্বার দিতে পারি, তাই না? বা হোল নাম্বার দিতে পারি। তাহলে কি হবে? যে নাম্বার দিব সেটাই নিবে, তাই না? এখন এখানে কথা আছে, ইজ নাম্বার দিয়ে বললাম এখানে যা দিব তাই, কিন্তু যা দিলে হবে? ইজ নাম্বার মানে কি? আপনি যা নাম্বার জাতীয় যা দিবেন, সংখ্যা জাতীয় সবই নিবে। তাহলে এটা নিলে কি হবে? আমাকে এখানে বলে দিচ্ছে মোবাইল নাম্বার, এখন 14 ডিজিটের একটা কোনো কিছু দিলে হবে? আমি যদি লিখি 14টা 1, এটা মোবাইল নাম্বার জীবনে হবে? হবে না। তাহলে দেখি এখানে কি কি বলছে আরো। বলছে মোবাইল নাম্বার হতে হবে ম্যান্ডেটরি ফিল্ড, ম্যান্ডেটরি কলাম, রিকোয়ার্ড কলাম। আমাদের কন্টেন্ট হতে হবে 11 ডিজিটের। বুঝা গেছে? 11 ডিজিটের বেশি হওয়া যাবে না, কম হওয়া যাবে না। অনলি অ্যান্ড শুড বি ভ্যালিড মোবাইল নাম্বার বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে ভ্যালিড আছে এমন নাম্বার লিখতে হবে। 11 ডিজিট তো হবেই, এবং সেটা বাংলাদেশের মধ্যে চলে এরকম একটা অপারেটর সিমের নাম্বার দিতে হবে। তাহলে এর জন্য আমি একটু উপরে যাই, কি কি অপারেটর আছে একটু যদি বিশ্লেষণ করি। 013 দিয়ে নাম্বার শুরু আছে, তাই না? 014 আছে, 015 আছে, 016 আছে, 07 আছে, 018 আছে, 019 আছে। এর বাইরে কোনো অপারেটর সিম আছে? নাই। তাহলে এর বাইরে কোনো চিন্তা করা দরকার আছে আপাতত আমাদের? না। বুঝতেছিস তো? দরকার নাই। এখন দেখেন এইখানে দেখেন কয়টা ডিজিট আছে? 11টা ডিজিট আছে। আমি যদি বলি এখানে 013 থেকে যদি একটু তুলনা করি, 013 থেকে 019, তাহলে সর্বোচ্চ কি আছে? 019। সর্বনিম্ন কি আছে? 013। এখন আমি যদি বলে দিই 013 থেকে 019, তাহলে বিষয়টা কি বোঝাবে বলেন তো? মানে 013 থেকে 019 এটা সবার ভিতরে যা আছে সবই নিবে, তাহলে এর বাইরে নিবে না। এই কাজটা আমরা কিসের মাধ্যমে করি? বিটুইনের মধ্যে। গুড। আপনারা করছেন না যে 22 থেকে 44 এজের ক্ষেত্রে করছেন না? ভ্যালিডেশন কি করছিলেন? বিটুইন, বিটুইন দিছিলেন, মনে আছে? বিটুইন দিয়ে লিখে দিছিলেন কত? হ্যাঁ, 22 হলে 22 শুরু করছিলেন, 44 হলে ম্যাক্সিমাম দিছেন। সেম কথাটাই। তাহলে এখানে হবে কি? বিটুইনের মধ্যে 013 আর 019। আসলে তাহলে 3 ডিজিটই আমাদের নাম্বার? না, আমাদের নাম্বার হচ্ছে 11 ডিজিটের। এখন আমি যদি এটা বলে দেই 013 পরে এতগুলো শূন্য দিয়ে যদি পূরণ করে দেয়, আমার একটা নাম্বার কি হইতে পারে? 013 000 দিয়ে 11টা ডিজিট হইতে পারে। 013 দিয়া জিরোর পরে আবার 1 দিয়ে শুরু হইতে পারে, অথবা 013 পরে বাকি সবই জিরো, লাস্টে একটা 1 হইতে পারে। হতে পারে কিনা? কিন্তু জিরোর চেয়ে কম কি বাকিগুলো হইতে পারে? না। তাহলে আমি যদি এটা বলে দিই 013 00000,
এরকম 11টা ডিজিট লিখে যদি বলে দে এত থেকে, তার মানে কি বাংলাদেশে 013 দিয়ে যত নাম্বার আছে নিবে কিনা বলেন? যত নাম্বার আছে 013 দিয়ে নিবে, নিবে কিন্তু। কিন্তু আমি 013 দিয়ে যদি এনতে 1 দিয়ে শুরু করতাম, তাহলে 013 পরে যদি কোনো জিরো থাকতো তাহলে নিত না। তাহলে আমি বলতে পারি 013 এর মধ্যে সর্বনিম্ন যে নাম্বারটা আছে বা সর্বডিজিটের যে নাম্বারটা আছে সেগুলো হচ্ছে 0000, তাই না? ওকে, তো এটা আমরা বলতে পারি এত থেকে। ওকে, এবার সব শেষেরটা আসি। এখন আমি যদি বলি 019, সবগুলা 0000, তাহলে 019 এর পরে 9 দিয়ে যা শুরু হবে তা কি নিবে না। এখন যদি আমি 99 দিয়ে শেষ করি তাহলে 9 এর পরে আর কোনো কিছু আছে? আমরা জানি অঙ্ক হচ্ছে 10টা। অঙ্ক কয়টা? আগে ছোটবেলা মানে সারা কইতো কত তোমার টোটাল বই অঙ্ক কয়টা? বেবাচিকে তো খায়া বইছি। টোটাল বই অঙ্ক কয়টা এটা কেমনে কম? কোন তো টোটাল বই অঙ্ক কয়টা? আপনার কোন তো? 10টা। আসলে অঙ্ক হয়েছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত, এটাকে অঙ্ক বলা হয়। ঠিক আছে, সংখ্যা না কিন্তু। সংখ্যা বলতে কিন্তু আসলে এগুলা না। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি এখানে 9 থাকলে কি 9 এর উপরে আর কোনো সংখ্যা আছে, মানে অঙ্ক আছে না? তাহলে 0 থেকে শুরু হয়, 9 থেকে শেষ। তাহলে আমি যদি বলি এই যে এত থেকে এত পর্যন্ত, এই বাকিগুলা কোনো কিছু লিখলাম না, পারি কিনা বলেন? তাহলে এর ভিতর যত বাংলাদেশি নাম্বার আসবে কিনা? এই জিনিসটাই আমরা এখানে করব। তাহলে এখন দেখি কিভাবে করব এটা। তাহলে নাম্বার তো নাম্বার ঠিকই আছে, নাম্বারই নিতে হবে। এই নাম্বারের ক্ষেত্রে এখানে দেখি কি কি আছে, গ্রেটার দেন ওটার ক্ষেত্রে খাটে না, গ্রেটার দেন ইকুয়াল খাটে, লেস দেন খাটে, ইকুয়াল টু খাটে না, বিটুইন, বিটুইন মানে কি ভিতর হবে, তাই না? ওকে, এটা দেওয়ার পরে দেখেন এখানে দুটা জিনিস চলে আসছে, এত এবং এত। তাহলে আমি এখানে লিখে দিব 013। বাকি 11টা ডিজিট হচ্ছে যে কয়টা শূন্য লাগে সেই কয়টা শূন্য দিয়ে দিব। তিনটা অলরেডি লিখছে, আর কয়টা শূন্য লাগে? তাহলে 8টা শূন্য দে, 1 2 3 4 5 6 7 8 হয়েছে। এবং এন্ড এর পরে শেষ করব কি অপারেটর সি 019। এখন কি শূন্য দিব না 9 দিব? 9, গুড। কয়টা দিব? 1 2 3 4 5 6 7 8। সেম ভাবে এখানে মেসেজ লিখে দিতে পারি, রাইট দি কারেক্ট মোবাইল নাম্বার বা কারেক্ট নাম্বার। ঠিক আছে, শুধু কারেক্ট নাম্বার লিখি, আপনারা যে মেসেজটা দিতেছেন সেটা দিবেন, কারেক্ট মোবাইল নাম্বার লিখি বা ইনপুট কারেক্ট দি ইনপুট মোবাইল নাম্বার, এরকম যেইটা ইচ্ছা আপনাদের। বুঝা গেছে? এখন আমি একটু প্রিভিউ দেখি আপনাদের, একটু রিলোড দেই। এখন আমি যদি লিখি 0111, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা হয়েছে না? তাহলে 11 ডিজিট কিন্তু হয়েছে, বাট বাংলাদেশি ভ্যালিডের কথা বলছে, দেখেন নিচে, তার মানে বাংলাদেশি ভ্যালিড এটা নাম্বার না। এবং যদি 011 এর জায়গায় 3 দেই, দেখেন এটা এখন বাংলাদেশি ভ্যালিড নাম্বার ধরতেছে। এমন নাম্বার আছে না? অবশ্যই আছে। এখানে কেটে যে একটা 0 দেই, অবশ্যই আছে, কিন্তু একটা সংখ্যা কমায় দেয়, নিবে না। একটা সংখ্যা বেশি দেয়, নিবে না। তাহলে বাংলাদেশি ভ্যালিড নাম্বার হয়েছে কিনা বলেন? তাহলে এখন মোবাইল নাম্বার যদি আসে তাহলে কাজ করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? এরকম যে কোনো দেশের নাম্বার যদি করতে চান তাহলে নিজের মতো করে কাস্টম করে নিতে হবে, কোনটা করলে হবে সেটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, তো আবার তো বাংলাদেশি নাম্বার দেখাইলাম, এটা পরীক্ষায় আসে, তো এটা করতে হবে। এটা নিয়ে কোনো কাজ ঝামেলা আছে না, ইমেলের মতো কাজটা করলাম, তাই না? ওকে, তাহলে প্রথম সেকশনে কাজ শেষ আমাদের, তাই না? যদি সেকশন না থাকতো তাহলে বাকি কাজগুলো এই ফিল্ডেই মানে এই সেকশনে করে নিতাম। যেহেতু বলছে আরেকটা সেকশন তৈরি করো, তাহলে সেকশন তৈরি করে নিতে হবে। তাহলে সেকশন কিভাবে তৈরি করে সেটা দেখবো। দেখেন এখানে সেকশন আমরা আগে এটা দিয়ে কি তৈরি করতাম, কোশ্চেন। সবার শেষে যদি যান আপনি, এই যে এড সেকশন লেখা দেখছেন, তাহলে এটা দিলে কি হবে, একটা সেকশন এড হয়ে যাবে, দেখছেন? এখন এই সেকশন প্রথম সেকশনে কিন্তু টাইটেল ছিল, ডেসক্রিপশন ছিল, এইখানেও কিন্তু সেম আছে, এটা টাইটেল এটা ডেসক্রিপশন। সো আমাদের সেকেন্ড সেকশনে আসলে এই জিনিসগুলো নাই, যে আপনাকে একটা টাইটেল দিতে হবে, তারপর একটা ডেসক্রিপশন দিতে হবে। তাহলে এগুলো লেখার কোনো দরকার আছে না।
তারপরে আপনি চাইলে একটা টাইটেলের নাম দিয়ে রাখতে পারেন শুধু সেকশন 2 যদি চান আর কি, না দিলেও সমস্যা নাই, ঠিক আছে। আর এখানে কোনো ডিফল্ট ভাবে কোনো কোশ্চেন আসে না, তো আমাদের কোশ্চেন তৈরি করতে হবে। কোশ্চেন তৈরি করার জন্য কোথায় যাব, এই রাইটে প্লাস চিহ্নতে যাব, ঠিক আছে। দেখেন কোশ্চেন অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছি। এখন এই কোশ্চেন কি কি বলছে সেটা দেখতে হবে। কি বলছে বলেন তো, অকুপেশন, তাহলে অকুপেশন লিখি, ঠিক আছে। এখন মনে করেন আমরা ফর্ম ছাড়ছি না, এখন অনলাইনে যদি কেউ তথ্য পূরণ করতে চায়, তাহলে মনে করেন তার এই জিনিসগুলো দিতে হবে, তার নাম কি, তার ফাদার্স নেম কি, তার মোবাইল নাম্বার, ইমেল, এবং সে কোন অকুপেশন নিয়ে কোর্সটা করতে চায়, ঠিক আছে। তাহলে এরকম অকুপেশন, অকুপেশন কি শর্ট আনসার হতে পারে? না। আমার এখানে 5টা অকুপেশন আছে, এটা কি একটা লিস্ট? এটা কি লিস্ট? এখন লিস্টটা কি ধরনের লিস্ট সেটা আপনাকে বুঝতে হবে, বা কি ধরনের লিস্টের কথা বলছে। এখন মনে করেন এখানে আমি চাইলে মাল্টিপল চয়েস দিয়ে করতে পারি, পারি না? এটারে আবার চেকবক্সও করতে পারি, এটারে আবার কি করতে পারি, তিনটাই দেখাবো এখানে, তারপর করি মাল্টিপল চয়েসই করি। এখানে করার পরে দেখেন এখানে অপশন 1 চলে আসে, এখানে একটা ক্লিক করলে এটা রিনেম করতে পারে। আমি দিলাম কি আইটি, দিলাম কি আইটি। তারপর এই যে আদার্সে ক্লিক করবেন না, করবেন কি এই যে অ্যাড অপশন দেখছেন এখানে, এই যে এখানে ক্লিক করলে এটা আবার ইনেবল হয়ে যায়। এখানে লিখবো কি কম্পিউটার অপারেশন লিখি, এখানে শুধু আইটি না লিখে আইটি সাপোর্ট লিখি, কারণ ফুল নামটা আইটি সাপোর্ট হয়, ঠিক আছে। তারপর আবার অ্যাড সেকশনে দিলাম, এখানে লিখলাম মনে করেন এসএমও, হ্যাঁ। আবার একটা দিলাম মনে করেন ওয়েল্ডিং, কিন্তু আপনাদের প্রশ্নে যা থাকবে তাই লিখবেন, দুইটা থাকলে দুইটা, তিনটা থাকলে তিনটা, ঠিক আছে। তারপর লিখলাম কি কনজিউমার, তাই না। আমি একটু বেশি কাজ দেখাচ্ছি কেন, যেন চেঞ্জ হয়ে আসলে পারেন, ওকে। এখন দেখেন 5টা করলাম না, করার পরে রিক্রুট করে দিলাম। তারপর এখানে যদি যদি আরো কিছু বলে, যেটা দেখাচ্ছিলাম, আচ্ছা দেখেন, তাহলে এখানে আমি কি করলাম কাজটা বলেন তো, শুধু একটা কাজ করলাম, মাল্টিপল চয়েস করলাম, আর কি করলাম রিকোয়ার্ড করলাম, অর্থাৎ এই ঘরটা আমাকে পূরণ করতে হবে। এখন একটু প্রিভিউ দেখি, দেখেন প্রিভিউতে কিন্তু আছে বিষয়গুলা নাই। বলছিলাম কি সেকশন যদি দেই, তাহলে প্রথম পেজ ফিল আপ করে নেক্সট পেজে যেতে হবে, নইলে যাইতে পারবে না। তাহলে আমি এমনিতে কিছু দেই, ইমেল @, দিছিলাম nsg.com দিছিলাম, না মনে চেঞ্জ করে দিছিলাম। এখন নেক্সটে যাবে, নাহলে কিন্তু নেক্সটে যাইতো না। এই যে নেক্সটে চলে আসছে। এখন এই যে একটা সিলেক্ট করলাম, আরেকটা সিলেক্ট করলাম, আরেকটা সিলেক্ট করলাম, কয়টা সিলেক্ট হয়েছে? একটা, কিন্তু ক্লিক করলাম কয়টা? তিনটা। তাহলে এটা করলাম কি দিয়ে, মাল্টিপল চয়েস। তাহলে মাল্টিপল চয়েস দিলে কি হয়, একটা বৃত্ত বর্ডের মতো হয়, তবে একের অধিক করা যাবে না। এখন যদি আপনি মনে করেন আমি দুইটাতে অ্যাপ্লাই করব, তো করবেন কি করে, পারবেন না। এখন দেখি এটা ভ্যালিডেশন করে করা যায় কিনা, ঠিক আছে। দেখি এখানে ভ্যালিডেশন এরকম কিছু আছে কিনা, নাই। ডিসক্রিপশন, একটা ডিসক্রিপশন দেওয়া যাবে, গো টু সেকশন বেসড, অর্থাৎ এই জিনিসে যেতে পারবো আমরা। অপশন অর্ডার, এই জায়গায় যদি অপশন অর্ডার দেই, নাই, হচ্ছে না, হচ্ছে না। তাহলে আমি বুঝতেছি কি মাল্টিপল চয়েসে এই জিনিসটা করা যায় না। এখন আপনাকে যদি পরীক্ষায় বলে দেয় এমন একটা লিস্ট তৈরি করো, আপনি দুইটা সিলেক্ট করতে পারেন, কিন্তু দুইটার বেশি যেন না হয়। সেটার কথা তো বললাম, এখন কিভাবে করবে সেটা, সেটাও তো একটা লিস্ট। এখন সেটাতে মাল্টিপল দিয়ে কোন হবে না, আমি কিন্তু মাল্টিপল দিয়ে করে দেখতে চাইছি, হয় নাই। তার মানে এটা দিয়ে হবে না, তার মানে এই লিস্ট করলে হবে না, ঠিক আছে। তাহলে কি দিয়ে করব, আচ্ছা পরে আসে, আগে দেখি এখানে কি বলছে। কি বলছে এখানে, ফর সিলেক্ট ওয়ান, মানে একটা সিলেক্ট করুন এন্ড অপশন মাস্ট ইন্টারচেঞ্জ ফর ইউজার, মানে পরে যদি আমি চেঞ্জ করতে যাই তাহলে অটোমেটিকলি আরেকটা সিলেক্ট হয়ে যাবে, বুঝতে পারছি। মানে একটাই অনলি একটাই সিলেক্ট থাকবে এখানে, ঠিক আছে। তো এখন এটা এনএসডি টা আপডেট করছে, ঠিক আছে, আপডেট করে বলছে
যেন দুইটা সিলেক্ট করতে পারেন, অথবা একের অধিক করবেন বাট দুইটার বেশি না। একের অধিক বাট দুইটার বেশি না, তার মানে কি দুইটার বেশি না, আলটিমেট গিয়ে দাঁড়ায় দুইটার বেশি না। তাহলে এই কাজটা করার জন্য আমাকে কি করতে হবে বলেন তো? এই মাল্টিপল চয়েসের জায়গায় আমি যদি এখন ড্রপ ডাউন দিই, তাহলে এটা কি হয়ে গেল? দেখেন সংখ্যা চলে আসছে, তাই না? এখন আমি একটু প্রিভিউ দেই, এই জিনিসগুলো তো আবার পূরণ করতে হবে, তাই না? @nsba.com, মোবাইল নাম্বার হচ্ছে 0198857. এখন হচ্ছে নেক্সট। এই যে দেখেন, এইটা হচ্ছে কি ছিল আমাদের? চেকবক্স নাকি? আমি কি এখানে চেকবক্স দিছিলাম? ড্রপ ডাউন দিছি না? আচ্ছা, দেখতেছি বিষয়টা। তাহলে একটা সিলেক্ট করার পর আরেকটা সিলেক্ট করা যায় না, করা কিন্তু যায় না, বুঝতে পারছি? পরে আসে। এখন এটা যদি ড্রপ ডাউনের জায়গায় যদি আমরা চেক বক্স দিতাম, তাহলে বিষয়টা কি আসে? কি আসে আমরা একটু দেখি। তাহলে আমরা বিষয়টা খেয়াল করলাম কি, মাল্টিপল দিয়েও হয় না, ড্রপ ডাউন দিয়েও একের অধিক সিলেক্ট করা যায় না। সরি, এখানে তো আমরা দেখি নাই, ড্রপ ডাউন দিয়ে তো আমরা এখানে দেখি নাই অপশনগুলো আছে কিনা, ভ্যালিডেশন জিনিস আছে কিনা, আছে নাই, তাহলে এটা দিয়ে করা যাবে না। এখন আসি চেক বক্স, চেক বক্স দিয়ে দেখি, এই যে রেসপন্স ভ্যালিডেশন। তার মানে কোনো একটা লিস্টের মধ্যে যদি আপনাকে বলে যে একের অধিক করতে পারবো, এবং একের অধিক করার পরে তিনটার বেশি করা যাবে না, ঠিক আছে, এরকম যদি কোনো শর্ত থাকে, এরকম লিস্টে থাকে, তাহলে কি দিয়ে করব? চেকবক্স, বুঝতে পারছি? এখন মনে করেন আমি শর্ত জুড়ে দিলাম একের অধিক করবেন বাট দুইটার বেশি না, পরীক্ষায় বলতে পারে একের অধিক করবেন তিনটার বেশি না, ঠিক আছে? তাহলে এই শর্ত দেওয়ার জন্য আমাদের কিন্তু একটা পূরণ হয়ে গেছে রিকোয়ার্ড, বাকি আছে কি? ভ্যালিডেশন। রেসপন্স ভ্যালিডেশন করে দিলে এখানে দেখেন আগের মতো একটা রো ইনসার্ট হয়ে যায়। সিলেক্ট অ্যাট লিস্ট, সিলেক্ট অ্যাট মোস্ট, সিলেক্ট এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি মানে কি আপনি যা বলবেন তাই, মোস্ট মানে কি সর্বোচ্চ কতটা বেশি, লিস্ট মানে কি সর্বোচ্চ কতটা কম। তাহলে আমি লিখলাম কি সিলেক্ট অ্যাট মোস্ট, লিখে এখানে বলে দিলাম কত, 2, 2 লিখলে মানে কি সে 2 পর্যন্ত সর্বোচ্চ সিলেক্ট করতে পারবে। এখন যদি এখানে লিখে দেই পুরো ইরোর, আপাতত আমি ইরোরই লিখে দিলাম, ঠিক আছে আপাতত। এখন আমি যাই, এখন গিয়ে একটু রিলোড করে নিই, করে এগুলো পূরণ করে দিই। বিষয়টা একটু খেয়াল করেন, রেট gmail.com, ও সরি, হ্যাঁ হ্যাঁ, ইমেলটা আমি তো দুইটাই দেখাইছি আপনাদের, তাই না? হ্যাঁ, তখন হবে কি কন্টেন্টস, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এখন আপডেট এগুলাতে কিন্তু nsg.com লেখা থাকে, ঠিক আছে? আচ্ছা, মোবাইল নাম্বারটা দেই, নেক্সট দেই। এই যে দেখেন, একটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করলাম, তিনটা এরর দেখাই দিছে, কিন্তু একটা উঠাই দেয়, ঠিক আছে, সবগুলো সিলেক্ট হয়েছে বাট কিন্তু সাবমিট হবে না, কেন হবে না? এরর কিন্তু দেখাই দিছে, তার মানে আমার সিলেক্ট প্রপারলি হয় নাই। আমি যে কোনো দুইটা করতে পারবো, দেখেন এখন ঠিক আছে, বুঝতে পারছি? এরকম দুইটা তিনটা চারটা যদি নির্দিষ্ট আমি করে দেই, এরকম একটা কাজ করতে গেলে কি করতে হবে? চেকবক্স। এখন আপনাকে কি বলে দিতে হবে এটা চেকবক্সের মধ্যে করো? বুঝতে পারবেন না? ওকে, অনেক সময় বলে দিতে পারে চেক বক্সের মাধ্যমে করো, অনেক সময় বলে দিতে পারে ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে করো। যেমন এখানে এক জায়গায় বলে দিছে, দেখেন এই যে নাম্বার অফ পি এন্ড কিউ, আপনি তো কম্পিউটার অপারেশন করবেন, কোন লেভেল করবেন, সেই লেভেলটা হচ্ছে ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে তৈরি করতে, তার মানে বিষয়টা কিন্তু এখানে বলে দিছে, তাই না? বুঝতে পারছি? তার মানে আপনাকে বুঝে নিতে হবে কোনটা ড্রপ ডাউন লিস্ট হবে, কোনটা মাল্টিপল হবে, কোনটা চেক বক্স হবে। হ্যাঁ, যেটা দিয়ে চান সেটা দিয়ে করতে পারেন, ঠিক আছে? আবার অনেক সময় ছবি দেখেও বুঝতে হবে, ঠিক আছে? তাহলে মোটামুটি যদি এরকম বৃত্ত থাকে, তাহলে মোটামুটি বুঝতে হবে মাল্টিপল চয়েস, ঠিক আছে? আর হ্যাঁ, এই জন্য ড্রপ ডাউন হয়ে যাবে। আর এখানে কিন্তু আমরা কি করব, মাল্টিপল করব, তবে শর্ত জুড়ে দিলে চেক বক্স,
কারণ মাল্টিপল দিয়ে কিন্তু ও শর্ত পূরণ করা যায় না। ঠিক আছে, ওকে। ও তারপর আসি তারপর কি করতে হবে, ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে BNQF তৈরি করতে হবে। তাহলে আরেকটা কোশ্চেন নিই আমরা না। আচ্ছা, এই কোশ্চেনের নাম দিলাম কি, আমি সংক্ষিপ্ত শুধু BNQF দিলাম। অনেক সময় কিন্তু এগুলো কেটে যায়, হ্যাঁ, একটা লিখছে আর অটোমেটিক কেটে গেল, তাহলে আবার নতুন করে লিখে দেবেন। মাল্টিপল চয়েসের জায়গায় কি দিব, ড্রপ ডাউন। আপনারা চাইলে কিন্তু লিখে ফেলছেন ড্রপ ডাউন লিস্ট দিয়ে, চাইলে কিন্তু এখান থেকে আবার চেঞ্জ করে দিলে সেটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। খেয়াল করছেন একটু আগে কাজ দেখানোর সময়, ওকে। তাহলে অপশন 1 এর জায়গায় 1, অপশন 2 2, অপশন 3 3, অপশন 4 4, এমনই তো ছিল নাকি, 5 5 পর্যন্ত রাখি আর 6 পর্যন্ত রাখি 6। এই যে ড্রপ ডাউন লিস্ট হয়ে গেল। এটা প্রিভিউ দেখার দরকার আছে না। এখন আসি অ্যাটাচমেন্ট, সরি অ্যাটাচড ম্যান্ডেটরি ফিল্ড। অ্যাটাচমেন্ট মানে হচ্ছে কি, কোনো কিছু একটা ফাইল আপলোড করা, নিজের ডকুমেন্ট আপলোড করা, ঠিক আছে। তো ফিল্ডের নাম কি, অ্যাটাচমেন্ট, তাই না। 7 নম্বরে যে যাব না, প্লাসে যাব, নতুন কোশ্চেন, অ্যাটাচ, ঠিক আছে, অ্যাটাচমেন্ট। এখন হচ্ছে এখানে অ্যাটাচমেন্ট থাকতে পারে, ফাইল আপলোড থাকতে পারে, ডকুমেন্ট থাকতে পারে, যেইখানে যে ফিল্ডের নামই থাকুক এখানে ফিল্ডের নাম লিখিয়ে দেব। লিখে দেওয়ার পরে অ্যাটাচমেন্ট ফাইল টাইল কি মাল্টিপল হইতে পারে না, এটা কি হইতে পারে বলেন তো, ফাইল আপলোড। ফাইল আপলোড দিলেই দেখবেন এরকম চলে আসবে, আপনার ড্রাইভের অ্যাক্সেস চাইবো, তখন কন্টিনিউ দিয়ে অ্যাক্সেস, কারণ কি এইগুলো কিন্তু ড্রাইভে সংরক্ষণ হয়, এই জন্য অ্যাক্সেস দিয়ে দিতে হবে। অ্যাক্সেস দেওয়ার পরে আচ্ছা লোডে গেলে আবার ফাইল আপলোডটা ঠিক করে দিবেন, হ্যাঁ। এখন হচ্ছে দেখেন লেখা আছে অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপ। আপনি কি কোনো ধরনের স্পেসিফিক কাউকে বলে দিবেন কিনা যে আপনি এই ফাইলটাই আপলোড করতে পারবেন, ঠিক আছে। আমি যদি বলে না দেই তাহলে কিন্তু আমার জন্য ক্ষতিকর। কেন ক্ষতিকর, যে কোনো একটা ফাইল দিবে সেটা বড় কথা না, সেটা তো আমি বুঝতে পারবো না কি ফাইল দিছে, তখনও বুঝতে পারবো না। ক্ষতিকর কি, সে দিল একটা 20 জিবির একটা ফাইল আপলোড করে, আমার এখানে কি আমার এখানে কি নিবে না। আমার দরকার ওর পিডিএফ, ও দিয়ে দিল ওয়ার্ড ফাইল, হবে। আমার দরকার পিডিএফ, সে দিল একটা ভিডিও, হবে না। এই জন্য আমি যদি স্পেসিফিক কিছু বলতে চাই সেটা বলার জন্য এই যে অ্যালাউ দিতে হবে। অ্যালাউ দিলেই দেখেন এখানে যত টাইপ আছে সব চলে আসবে, ডকুমেন্ট, স্প্রেডশিট, পিডিএফ, ওয়ার্ড, ভিডিও ইত্যাদি ইত্যাদি, বুঝতে পারছেন। তাহলে আমার কি ধরনের ফাইল দরকার, পিডিএফ। পিডিএফ দেওয়ার পর এখন পিডিএফ একটা 1 জিবির হইতে পারে, হতে পারে না, কিন্তু আমার চাই যে আমার যেন 1 MBর মধ্যে হয়। আমি ফাইলটা কি মাল্টিপল করতে পারবো, হ্যাঁ পিডিএফ হই কি, হ্যাঁ বুঝতে পারছেন। তাহলে মনে করেন শুধু আমি পিডিএফই দেবো, দেওয়ার পর নিচে একটা অপশন আছে ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল, এরকম পিডিএফ ম্যাক্সিমাম কয়টা আপলোড করতে পারবেন, বলে দিতে পারে 2টা 4টা 5টা, ঠিক আছে, যে কয়টা বলবে সেই কয়টা দিব। কিন্তু দেখেন আমাকে যদি বলে 100 পিডিএফ ফাইল আপলোড করা যাবে, 100 কি এখানে আছে না, তাহলে আমি কত দিব এখানে, 10। বুঝতে পারছি, 10 দেওয়া মানে কি, সে 10 থেকে যত বেশি সে তত নেবে। এখন যদি বলে 7টা ফাইল আপলোড করা যাবে, কত সিলেক্ট করব, 5 অথবা 10। 10 করলেও দিতে পারবো, 5 করলে কি হবে, 5-এর বেশি থেকে 10 পর্যন্ত দেওয়া যাবে। যদি বলে 3 তাহলে কি সিলেক্ট করব, 1, অথবা 1 সিলেক্ট করে এখানে একই বোঝায়, তাহলে আমরা বেশিটা দিয়ে রাখতে পারি, 5 দিয়ে রাখতে পারি, সে অটোমেটিক 3টা নিয়ে নেবে, ঠিক আছে। ব্যাপারটা বুঝাইতে পারছি। তাহলে মনে করেন সাপোজ 3টার জন্য বলছে, তাহলে কয়টা কি সিলেক্ট করব, 5। এখন ম্যাক্সিমাম ফাইল সাইজ, এক একটা ডকুমেন্টের ম্যাক্সিমাম ফাইল সর্বোচ্চ কত হইতে পারে, এটা আপনার উপর নির্ভর করে, আপনি যত ক্যাপাসিটি দিতে পারেন। আপনি যদি বলেন 1 MB তাহলে 1 MB, যদি বলে 101 MB তখন কি দিব বলেন তো, 100 দিলে হবে না, 1 GB দেবো। এই জিনিসটা এবার আপডেট করছে, বলে দিছে 101 GB, এটা তো আর কেউ দিতে পারে না, হ্যাঁ না। বুঝতে পারছি। এখন দেখা গেছে 1 GB দেওয়ার পরে আপনাকে এখানে নিচ্ছে না,
এই যে দেখেন নিচে লেখা দিছে। তখন আপনি কম দিবেন, কম দিয়ে আপনি অ্যাসেসরকে জানাবেন স্যার আমার ড্রাইভে জায়গা নেই, এই জন্য 1 GB নিচ্ছে না। তার মানে বুঝবে কি আপনি কাজ পারেন কিন্তু আপনার ড্রাইভের কারণে দিতে পারতেছেন না। তখন আপনি 1 MB এখানে দিয়ে তাকে কাজটা দেখাই দিতে পারেন। ব্যাপারটা ক্লিয়ার? এটার জন্য কিন্তু আপনাকে কিছু বলবে না, কিন্তু আপনি তাকে জানালেন না তাহলে কিন্তু হবে না। হুম, তাহলে বলবে আপনার যে 100 MB বলছে সেটা আপনি খেয়ালই করেন নাই। ক্লিয়ার বিষয়টা? যে অ্যাসেসরকে স্যারকে জানাবেন স্যার আমার 1 GB দিলে এখানে আমার স্পেস কম থাকায় এটা নিচ্ছে না। আমি স্যার এটা আমি সিলেক্ট করতে পারি, আমি এখন আপাতত 1 MB দিচ্ছি স্যার। বুঝা গেছে ব্যাপারটা? স্যার আর কোন ধরনের ফিল্ডের কথা বলছে? চাইলে ফিল্ড নিতে পারি। এখন দেখেন এখানে বলে না, এখন পরীক্ষার দিন বললো যে একটা জেন্ডারের একটা ফিল্ড তৈরি করো, জেন্ডারের একটা ফিল্ড তৈরি করো। তো এখন যদি বলেন স্যার আপনি কিন্তু আমাকে জেন্ডার দেখান নাই, এগুলো তো অনেকে বলে যে আমি যা পড়াবো তাই কি আসতে হবে, তা দিয়ে করতে পারলেই তো হলো। অথবা আমি একটা ভ্যালিডেশন দেখালাম, এর ভিতরে আরো ভ্যালিডেশন আছে না, সেগুলো আপনি কি হুবুব না আসলে এগুলো একটু মাথা খাটাইতে হবে, এটা কি করা যায়। আমি তো প্রতিটা কাজ করার সময় আপনাদের আগে প্রশ্ন করানো শিখাই, দেন কাজ শিখাই, ঠিক আছে? প্রতিটা প্রশ্ন প্রতিটা টপিক আমি কিন্তু প্রশ্ন আগে নিজে তৈরি করি, 2 3 4টা প্রশ্ন। আপনি যখন 2 3 4টা প্রশ্ন নিজের মাধ্যমে তৈরি করতে পারবেন, এর সমাধান আপনি কাজের আগেই পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি যদি প্ল্যান যদি ঠিকঠাক মতো না করতে পারেন তাহলে অর্ধেক কোথাও গিয়ে আপনাকে বাড়িতে আসতে বাধ্য হবে, আপনি আর যেতে পারবেন না সামনে। আপনি আপনি এখন ট্রেন হচ্ছে আপনার নারায়ণগঞ্জ থেকে 8:30টায়, আপনি 6টায় গিয়ে বসে আছেন, আপনি 6টায় যেতে পারবেন না। আপনাকে অবশ্যই জেনে যেতে হবে, আপনার প্ল্যানিং থাকতে হবে যে আমি জানি 8টায় আমি এর আগে গিয়ে যাবো, এত বেশি আগে যাব না। আপনার ট্রেন 8টায়, আপনি গেলেন 9টায়, হবে না। তাহলে আপনার নিজেকে প্রশ্ন করতে, যদি এখন প্রশ্ন করতেন আমি যে যাব কিসে যাব, ট্রেনে যাব, তাহলে ট্রেন আসে কয়টায়, তাহলে তো প্রশ্ন চলে আসে। তখন এটা নিয়ে আপনি খুঁজলেন যে 9টায় আসে, তাহলে আমি যাবো কয়টায়, 8টা 50। যখন এইভাবে প্রশ্ন করবেন উত্তর কিন্তু যাওয়ার আগে দিতে, আপনি কিন্তু এখনো কোথাও জানি নাই। আসলে নিজেকে এভাবে মানে আগায় নিতে হয়, বা এভাবে নিজেকে একটা কোনো কাজের জন্য সমাধান খুঁজতে হয়। আশা করি বুঝতে পেরেছে। তাহলে আমাদের টোটাল কাজটা আসলে এরকম। তারপর যদি এক্সট্রা কিছু বলে তাহলে, আর যদি বলেন একটা ফিল নিতে হয় তাহলে এখানে ফিল নেব। যদি বলে সেকশন 1-এ ফিল নিতে, তাহলে সেকশন 1-এ যে কোনো একটা সিলেক্ট করলেই, এখানে ক্লিক করলে এরপর একটা ফিল তৈরি হয়ে যায়। খেয়াল করছেন? চাইলে এটা আমি আবার ডিলিট করে দিতে পারি। এখন যদি বলেন স্যার আমি তো ভুলবশত সেকশন 1-এ একটা ফিল থাকা দরকার ছিল, আমি তো এখন এটা তৈরি করি নাই, তখন কি করবেন, এখানে যে কোনো একটাতে ক্লিক করবেন, একটা কুশনে ক্লিক করলে প্লাসে দিলে এরপর একটা ফিল তৈরি হয়ে যাবে। বুঝতে পারছি? এখন মনে করেন আমি সেকেন্ড সেকশনে একটা ফিল তৈরি করতে চাই জেন্ডার, তাহলে কি করব, এই যে লাস্টে কোনটা ছিল এটা, আচ্ছা অ্যাটাচমেন্ট ফাইল সিস্টেম শেষেই থাকে, এটা বাদে করি। এখানে ক্লিক থাকা অবস্থায় প্লাসে দিই, দেওয়ার পরে আমার এখানে কি হবে, জেন্ডার। হ্যাঁ, জেন্ডার দিয়ে মাল্টিপল চয়েসে রাখতে পারি, যেহেতু একটা সিলেক্ট হবে। অপশন 1-এ লিখে দিতে পারি কি মেল, লিখে দিতে পারি কি ফিমেল, তারপর অ্যাড আদার্স, অথবা এটা অটোমেটিক নিয়ে নিছে, এটা সে বুঝতে পারছে আর কি, প্রিফার নট টু সে, হ্যাঁ। অথবা আপনি যদি লিখে দিতে চান তো লিখে দিতে পারেন, ঠিক আছে। সো আমি কিছু লিখলাম না, এটাই থাকুক। এখন যদি বলে যে কি দেখবেন, যে রিলিজিয়ন, রিলিজিয়ন নামে একটা ফিল্ড বানাও তোমাদের বাংলাদেশে, তোমাদের যত ধর্ম আছে তা দিয়ে, তাহলে আমরা কি করব, অলরেডি তো এখানে সিলেক্ট আছে, প্লাস আইকনে দিলাম, এটাও কি হবে রিলিজিয়ন। তারপর এখানে কি হবে মাল্টিপল চয়েস, তাই না? যদি অনেক সময় মাল্টিপল চয়েস দেখা যাচ্ছে কিন্তু আসছে না, তখন কিন্তু একটু চেঞ্জ করে দিবেন, কারণ অনেক সময় এটা মানে লুড নিতে অনেক সময় ঝামেলা হয়, ঠিক আছে। চেঞ্জ করে আবার মাল্টিপল চয়েস দিবেন। তারপর যদি না হয় তাহলে আবার শর্ট কোশ্চেন দিবেন, দেন ক্লিক করে অন্য জায়গায় ক্লিক করে আবার এখানে এসে আবার এখানে কি দিবেন মাল্টিপল চয়েস। ব্যাপারটা ক্লিয়ার? এই জিনিসগুলো কিন্তু আগে অনেক কাজে সলভ করাইছেন, তো এগুলো এখানেও খাটাইতে হবে। তারপর এখানে লিখে দিলেন কি ইসলাম,
হিন্দুস, এরকম যেটা যেটা থাকে আর কি। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, তাহলে এরকম কাজ আসলে আমরা পারবো না। ওকে, তাহলে আপনাদের আপাতত আমার কাছে যে প্রশ্নটা বা যে ফিল গুলো আছে সেটা আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আমি গ্রুপে। এটা হার্ড কপি লাগবে আশা করি না আমি। দরকার আছে হার্ড কপি? না। তাহলে আপনারা কাজ করেন বেলায় কি কি ফিল করবেন আমি সেটা বলে দিই। প্র্যাকটিস পারপাস, আমার এখানে থাকবে নেম, থাকবে ইমেল, মোবাইল নাম্বার, অকুপেশন এখানে দুইটা করবেন, অকুপেশন 1, অকুপেশন 2। একটা অকুপেশন 1 এর মধ্যে কি করবেন, মাল্টিপল দিয়ে করবেন। আর অকুপেশন 2 দিয়ে যেটা করবেন সেটা করবেন কি দিয়ে, চেকবক্স দিয়ে। আর এখানে বিএনকিউ তো কি ড্রপ ডাউন লিস্ট বলেই দিছে। তারপর অ্যাটাচ ফাইল তো বলেই দিছে। হ্যাঁ, অকুপেশনের জায়গায় দুইবার ব্যবহার করবেন। অকুপেশন 1 এখানে হাইফেন দিয়ে নাম দিয়ে দিবেন, -1। ঠিক আছে, দিয়ে লিখে দিবেন কি, এটা করে দিবেন কি দিয়ে, মাল্টিপল। আরেকবার করবেন কি দিয়ে, মাল্টিপল চয়েস। তাহলে পরীক্ষা যেভাবে আসে আমি সেভাবেই পারবো। সেটা অকুপেশন অকুপেশনের বিএনকিউ মানে লেভেল গুলো হইতে পারে। যাই হোক, একটাতে আমার তো প্র্যাকটিস করলে বাকি যাতে যাই যেতে আসে কারণ পারবো। ঠিক আছে, প্র্যাকটিস পারপাসে কিন্তু দুইটা করতে হবে। ক্লিয়ার বিষয়টা? দেখেছি। আচ্ছা শুনেন, তাহলে এটা হচ্ছে কি আমাদের কি করানো হয়েছে, গুগল ফর্ম। এবং আমাদের কিন্তু অলরেডি কিন্তু দেখেন, একটু যদি দেখাই এখানে, আগে যারা ক্লাস মিস করছেন, গুগল কি বলে এটাকে, জুম মিটিং। আজকে দেখাবো না, কোথায় আছে খুঁজে পাবেন সেটা দেখাচ্ছি। কোনটা? আজকেরটা? ও আচ্ছা, এটা কাজ বাকি আছে তো, এটা রেকর্ড করতেছি তো এটাই দেখাই দিই, শেষ করে ফেলে। হ্যাঁ, এটা কোন জায়গায় করছে আসলে, আমি কেটে ফেলছি এটা। হুম, আমি কি এটাতে করছি? না, পরে বুঝতে পারবেন। হ্যাঁ, ড্রাইভে থাকবে, আমি আবার ড্রাইভে যাই। হ্যাঁ, পরে বুঝতে পারবেন না। 2 মিনিট লাগবে প্রায়, এটা একটু দেখে নি। তাহলে আমার ফুলটা কোনটা ছিল, এটা? হ্যাঁ, আমি তো এটা করলাম, তাই না? ওপেন করলাম। আচ্ছা, এই কাজটা যে করলাম, এই কাজটা যদি আমি কাউকে শেয়ার না করি, তাহলে সেই ফিল্ড গুলো আমি যে প্রশ্ন তৈরি করলাম, তাহলে আমি প্রশ্ন উত্তর নিব কি করে, নিতে পারবো না। তাহলে প্রিভিউ দেখার জন্য কি করতাম, এই আইকন। এখন এটাকে কি করতে হবে, কারো কাছে পাঠানোর আগে এটা আগে গুগলে ইন্ডেক্স করতে হবে। ইন্ডেক্স মানে হচ্ছে কি, পাবলিশ। ঠিক আছে, অর্থাৎ এটা আমাকে গুগলে পাবলিশ করতে হবে। তাহলে আমরা কি করব, কাজটা কমপ্লিট হলে, কমপ্লিট হওয়ার আগে না, কমপ্লিট হলে কি করব, পাবলিশ করব। এবং পাবলিশ না করলে কি হবে, এই লিংকে গেলে কিন্তু এই যে দেখেন লিংক কিন্তু এখানে লেখছে কি, দিস ফর্ম ইজ আনপাবলিশড। পরে বলতেছি। এই আনপাবলিশ থাকা অবস্থায় কিন্তু আপনি এখান থেকে লিংক কপি করতে পারবেন না, পারবেন না। তাহলে আমি এখান থেকে প্রথমে কি করব, পাবলিশ। পাবলিশ করলে দেখেন এখানে লেখা আছে এনিওয়ান উইথ দি লিংক। এখানে আসলে কি লেখা আছে না লেখা আছে সেটা আমার জানার আপাতত দরকার নেই। আপনি কি করবেন, পাবলিশ করে দিবেন। দেখেন পাবলিশ দেওয়ার সাথে সাথে এখানে পাবলিশড লেখা আসবে, অর্থাৎ পাবলিশ হয়ে গেছে। হওয়ার পরে এখানে থেকে দুইটা অপশন, একটা হচ্ছে লিংক মানে কপি লিংক, একটা হচ্ছে কি শেয়ার অপশন। তাহলে দুই ভাবে আপনি অ্যাসেসরকে দিতে পারেন। তো অ্যাসেসর হচ্ছে দুজন, তার মধ্যে দুজন অ্যাসেসরে মেল দেওয়া থাকবে। আপনি প্রথমে এখান থেকে কপিটাকে লিংক করবেন। দেখেন এখানে শর্ট ইউআরএল, লং ইউআরএল, শর্ট করে নিলে শর্ট হবে। এখান থেকে কপি করলে কি হবে, কপি। সাপোজ পরে এখন কপি করে যদি পাঠাতে চায়, এখন জাস্ট একটা প্লাস আইকনে যাবেন। কোথায় যাবেন, এই প্লাসে গেলে নতুন একটা ট্যাব নেওয়া হয়, এই ট্যাবে যাওয়ার পরে আপনার এখান থেকে জিমেলে যাবেন। কোথায় যাবেন, জিমেলে। অর্থাৎ আমরা যেভাবে মেল করি, কিভাবে মেল করি সেটা তো জানি। আচ্ছা, মেলে যাওয়ার পরে আপনি এখানে কি করবেন সেটা বলে দিচ্ছি। আমরা কিন্তু জুম মিটিং কিন্তু মেল করছি, দুইটা ওয়েতেই করছি। সে ওয়েতে এখানে দেখাবো। কোথায় যাবো আমরা, কম্পোজ। কম্পোজে যাওয়ার পরে
টু তে দিব কি অ্যাসেসরের মেল, মনে করেন এই মেলটা দিলাম আমি, হ্যাঁ। সাবজেক্ট দিব কি, এটা একটা গুগল ফর্ম, কি দিব গুগল ফর্ম, দেওয়ার পরে ব্র্যাকেটে কি লিখে দিব নিজের নাম, নিজের আইডি, ঠিক আছে। বুঝতে পারছি, নিজের নাম দিয়ে হাইফেন দিয়ে যে আইডিটা থাকবে সে আইডিটা লিখে দিব। এটা হলে কি হবে, অ্যাসেসর বুঝবে আপনার কাজটা আপনি করেছেন। কারণ মেল কিন্তু যার যার নামে থাকে না, থাকে অন্য নামে থাকতে পারে। তারপর কি করবেন, এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিবেন। এই যে এটা আছে, এখন সেন্ড করে দিলে কি হবে, সেন্ড হয়ে গেল। এটা হচ্ছে একটা ওয়ে। দ্বিতীয় ওয়ে হচ্ছে এই যে শেয়ার অপশন, ঠিক আছে। এই শেয়ার অপশনে গেলে এই যে দেখেন অ্যাড পিপল, এখানে আপনি মেল দিতে পারেন, ঠিক আছে। মেল দেওয়ার পরে এখানে আপনি চাইলে কোনো একটা ডিসক্রিপশনে লিখে দিতে পারেন, ঠিক আছে। আপনি রেসপন্ডার, এই রেসপন্ডার জিনিসটা কি হবে, অনলি কি সে দেখতে পারবে বা সাবমিট করতে পারবে, না সে এডিটও করতে পারবে। আপনি যদি বলেন সে দেখতে পারবে সাবমিট করতে পারবে তাহলে রেসপন্ডার, আর যদি বলেন না এডিট করতে পারবে তাহলে এডিটর দিয়ে সেন্ড করতে হবে, তাহলে সে কি করবে আপনার কাজটা নিয়ে সে এডিট করতে পারবে। তাহলে আপনি কিন্তু এখানে কোনো কাজ করার দরকার নেই, রেসপন্ডারই থাকবে, করে জাস্ট সেন্ড করে দিবেন। কি করে দিবেন, সেন্ড, সেন্ড করলে কিন্তু এই ইমেলটা চলে যায়। এইভাবে করলে কিন্তু আপনাকে আর জিমেলে যেতে হবে না, যেতে হবে কিন্তু হুম, এই যে শেয়ার অপশন, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে মেল কিন্তু একাধিক শেয়ার করা যায়। আপনি একটা মেল অ্যাসোসিয়েটে দিবেন, একটা মেল নিজেকে নিজে দিবেন। আপনার যেটা লগ ইন করা আছে সেটাই এখানে আবার অ্যাড করে দিবেন, মনে করেন আমি আরেকটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। করে যখন সেন্ড করবো তখন বিষয়টা হবে কি আমার কাছেও থাকবো। অথবা যদি আপনি মনে করেন না তার মিলে, তাহলে সেন্ড অপশনে গিয়ে ওই মেলটা আপনি পাবেন। তাহলে সেন্ড অপশনে গিয়ে আপনি পেলে কি করবেন, ওই লিঙ্কে গিয়ে এখন আপনি চেক দিয়ে সাবমিট করে দেখতে পারবেন এটা ঠিক আছে কিনা। বুঝতে পারছি। তাহলে এইভাবে আপনি কাজটা কমপ্লিট করবেন।